ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন লোকসভা দখলদারি আর আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। প্রত্যেক দিন লোকসভার দখলদারিতে আমরা রাজ্যের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যেসব লোকসভা নির্বাচন হচ্ছে, কোন জায়গায় কি পরিস্থিতি আছে তার সমস্ত কিছু আপনাদের সামনে যেমন তুলে ধরছি, ঠিক তেমনই রাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের কি মতামত, তারা কি ভাবছেন এটা নিয়ে, সেটাও আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক এইরকমই বিভিন্ন যেসব অতিথিরা আসছেন আমাদের মধ্যে, সেরকম আজকেও আরেক অতিথিকে আপনাদের সামনে আমরা এনে হাজির করেছি। কিন্তু সেই অতিথির কাছে যাওয়ার আগে আমাদেরকে যে দু একটা কথা আমাদের না বললেই নয়। সেটা হচ্ছে যে গতকাল পর্যন্ত প্রচারের যে জায়গাটা ছিল সেটা চতুর্থ দফা নির্বাচনের প্রচার শেষ হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের রাতটা পেরোলেই কাল সকালবেলা থেকে ভোরবেলা থেকেই যে একদম এক কথায় বলতে গেলে যে ভোট উৎসবের যে দামামা বাজা সেটা কিন্তু শুরু হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে আজকের অতিথি রাজ্য সহসভাপতি বিজেপির রাজু বন্দ্যোপাধ্যায়। রাজুদা, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার রাজুদা। ভালো থাকবেন। প্রথম কথা হচ্ছে যে কোন রকম আলোচনার কোনো ভনিতায় না গিয়ে একদম সরাসরি সেটা হচ্ছে যে এই যে ধরো আমি প্রথমে রাজ্য থেকে আসি, তারপর তো এই দুর্গাপুর, বর্ধমান এবং আসানসোল, পূর্ব বর্ধমান এগুলো নিয়ে আলোচনায় থাকবো। তুমি রাজ্য সহসভাপতি, আজকে যে জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালি একটার পর একটা নতুন ইস্যু সামনে চলে আসছে। প্রথমে একটা জায়গা দেখা গেল আবার নতুন করে ভিডিও নিয়ে, যদিও তার তথ্য কেউই যাচাই করে বলছে না যে এটা সঠিক কি সঠিক নয়। এটা কি এই যে দ্বিতীয়বার আবার নতুন করে তথ্য আজকে এলো, তোমাদের কি মনে হচ্ছে ব্যাকফুটে যাচ্ছে বিজেপি? দেখুন, একদমই নয়। আমরা তো জনতার দরবারে আছি, আর তৃণমূল এখন আদালতের দরবারে যাচ্ছে। ব্যাকফুটে তৃণমূল আছে, কারণ সন্দেশখালি নিয়ে মানুষ আসল সত্যটা বুঝে গেছে। আর যে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে পুরো ষড়যন্ত্র করা হয়েছে। একটা ফেক এআই ভিডিও, এখন জানেন এআই এর জমানা চলছে। কালকে আপনার নামে আমার নামে কার নামে কি করে দেবে কেউ জানে না, ওটা প্রমাণ সাপেক্ষ। সুতরাং ওরা পরিকল্পনা করেই এটা করেছে, কারণ সন্দেশখালি নিয়ে যে পশ্চিমবাংলার বিশেষ করে মানুষ, এটা তো আর পশ্চিমবাংলার ইস্যু নয়, এটা পুরো ভারতবর্ষ জুড়ে আজকে একটা বাংলার যে মহিলা মুখ্যমন্ত্রী তাকে পুরো কালিমালিপ্ত করে দিয়েছে। একে তো বাংলায় মহিলাদের সুরক্ষা নেই, মহিলাদের নারীদের সম্মান নেই, ইজ্জত নিয়ে টানাটানি। আর সেই ভয়ঙ্কর যে অভিজ্ঞতা, আর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা উঠে এসছে তারপরে যে ইডির যে কার্যকলাপ, আর তারপরে এনআইএ, আর এনআইএর পর ভয়ঙ্কর জিনিস আপনারা দেখতে পেলেন যে দেখুন এখন বোমা কুটির শিল্প হয়ে গেছে তৃণমূলের দয়। তৃণমূলের পার্টি অফিসগুলো বোমা মেরে উড়ে যাচ্ছে, বোমা বাস্ট করছে, আর দেখবেন তৃণমূলের পার্টি অফিস উড়ে যাচ্ছে। কিন্তু আপনার দুর্গাপুরের নির্বাচন বলুন, বাংলার নির্বাচন বলুন, দেখবেন দেশি রাইফেল বা দেশি পিস্তল আপনারা হামেশাই তৃণমূলের গুন্ডাদের হাতে দেখেছেন। কিন্তু এবার অভূতপূর্ব জিনিস দেখা গেল যে সন্দেশখালিতে কোল্ড রিভলভার পাওয়া যাচ্ছে, যেটা বিদেশে তৈরি। এবং এই জিনিসগুলো দরকার কি, কিসের জন্যে? অর্থাৎ পুরো লুট চালাবে, মানুষকে ভয় দেখাবে, খুন করবে। এই পুরো চক্রান্তটা ধরা পড়ে যাওয়ার পর আর বাংলার যে সুনাম, তা তৃণমূলের জামানায় তো পুরো বাংলাকে কুলসিত করে দিয়েছে, বদনাম করে দিয়েছে সর্বক্ষেত্রে। তাই এই সন্দেশখালি থেকে বেরোনোর জন্য তারা রাস্তা খুঁজছে, কিন্তু এখান থেকে পালানোর পথ নেই। এই যে এটা যেমন তৃণমূলের তোমার যে জায়গা থেকে বলা যায় যে তৃণমূলের জায়গা থেকে বিভিন্ন সময় বোমা থেকে আরম্ভ করে সমস্ত কিছু উদ্ধার হচ্ছে, গত আজকেও দেখা গেছে যে বিজেপির এক নেতার বাড়ি থেকেও বোমা উদ্ধার হয়েছে নদিয়াতে। তা এতদিন পুলিশ কি করছিল? আপনার কি মনে হয় যে বিজেপি নেতারা বোমা রাখবে, পিস্তল রাখবে? বাংলার রাজনীতিতে দেখেছেন আমাদের বিরোধী নেতারা, বিরোধী দল যারা করে, বেচারা একটা
মিছিল করতে গেলে, মিটিং করতে গেলে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে রাখছে। আমাদের মতো লিডারদের তো কত কেস আছে আমরা নিজেরাই জানি না। আমাদের আর্মস কেস, আমাদের তো আর্মস কেস আছে, দিলীপদার আর্মস কেস আছে, শুভেন্দুদা দেখুন, সুকান্তদা দেখুন, কার না আর্মস কেস আছে, দেশ বিরোধী কেস লাগিয়েছে, কি কি না কেস নেই। মিথ্যা মামলা, মিথ্যা প্রচার, মানে মিথ্যা অপপ্রচারের জায়গা থেকে এই যে নির্বাচনের যে প্রচারের জায়গাটা, সেটা তো মানে বিভিন্ন সময় মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের প্রচারে নিয়ে আসে বা যে ধরনের প্রচার মানুষের কাছে করছে আর কি। প্রথম কথা হচ্ছে সিএ থেকে আরম্ভ করে যা যাই বলছে, আপনাদের কাছে কি সবটাই মিথ্যা? দেখুন, আমি আপনাকে বলছি যে এই যে কিছুদিন আগে দক্ষিণবঙ্গ একটা হিট ওয়েভ চলছিল, আমি এটা বলছিলাম বাইরে বিভিন্ন বক্তৃতায়, হিট ওয়েভ চলছিল, অর্থাৎ তাপ প্রবাহ চলছিল, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে মমতা ব্যানার্জি চিট ওয়েভ চলছে, অর্থাৎ লোককে প্রতারণা এবং ঠকানো। একটা একটা করে যদি আপনি দেখেন তাহলে পরিষ্কার হয়ে যাবে। মিথ্যাচার চলছে বিভিন্ন বিষয়। কোন বিষয়টা আপনি জিজ্ঞাসা করবেন বলুন? আমি তো এখানে ঘন্টার পর ঘন্টা বলে যাব, একটার পর একটা ইস্যু নিয়ে। আজকে শিক্ষা ব্যবস্থা বলুন, আজকে স্বাস্থ্য ব্যবস্থা বলুন, আজকে খাদ্য ব্যবস্থা বলুন। দেখছেন তো সব কটা মন্ত্রীগুলো জেলে চলে গেছে, না মানুষকে লোক ঠকানোর খেলা চলছে। না, যেখানে সন্দেশখালি নিয়ে এত মহিলাদের যেভাবে উদ্বেগ এবং যে জায়গায় এসে পৌঁছেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল কেন্দ্রিক এমন মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে করছেন যে না আমি আর রাজভবনে যাব না, কিভাবে নেবেন আপনারা? দেখুন, রাজ্যপাল কি বিজেপির প্রতিনিধি? কত নিচে নেমে গেছে চিন্তা করুন। আপনি পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলুন। রাজ্যপাল বিজেপির প্রতিনিধি না, সুতরাং রাজ্যপাল নিয়ে আমাদের কিছু বলার নেই। না, পলিটিক্যাল ইস্যু হলে বলবো নিশ্চয়ই, কিন্তু তিনি যেভাবে আজকে বিভিন্ন ক্ষেত্রে, আজকে বিজেপি কর্মী বলুন, আজকে যে সন্দেশখালির বিষয়ে বলছেন, এটাতে তিনি প্রেসারাইজড হয়ে গেছেন। তিনি এখানে যথেষ্ট চাপে আছেন, আর তাই জন্য এটা থেকে বেরোনোর জন্য উপায় খুঁজছেন, বেরোনোর জন্য উপায় খুঁজছেন, আর কিচ্ছু না। এটা একটা গভীর ষড়যন্ত্র। তাহলে যদি এই ঘটনাগুলোই হয় যে নয় ওখানে ভিডিও করেছে, আগে করলো না কেন? আগে করলো না কেন? ঠিক নির্বাচনের সময় এটা করতে হবে? মানুষ কি এত বোকা? মানুষ এত বোকা নয়। সব থেকে বড় যে জিনিসটা, যেটা মঞ্চের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেটা বলছে, মানে এবং যেটা প্রচারের মূল জায়গায় নিয়ে এসছে, সেটা হচ্ছে যে বিজেপি বাংলা বিরোধী। বিজেপি নেতাদের কথাতে এক কথায় বলতে গেলে যে এই যে 100 দিনের কাজের টাকা বা আবাস যোজনার টাকা, সমস্ত বিজেপি নেতাদের কথাতে আটকে যাওয়া। দেখুন, আমি একটা স্পষ্ট কথা বলি যে বাংলা বিরোধী এই গল্পটা মুখ্যমন্ত্রী 21 সাল থেকে বেশি করে চালিয়েছিলেন। আপনি আমাদের নেতৃত্ব দেখুন না, নাম বলুন, দেখবেন ঘোষ, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি, অধিকারী, কে আর বাংলায় এরকম হিন্দি বাংলা এইসব বিরোধিতা ছিল না। এবার আমি যদি বলি যে বাংলা বিরোধী তো তৃণমূল, কারণ আপনি বলছেন আমাদের বাংলা বিরোধী। আপনি যদি দুর্গাপুরের কথা ধরেন, অর্থাৎ বর্ধমান, দুর্গাপুর, তাহলে এখানে তৃণমূল নেতারাই বলছে দিদির, মানে তারা বলছে আমরা সিনেমায় দেখেছিলাম দাদার কীর্তি, কিন্তু এইখানে তো আমরা দুর্গাপুর, বর্ধমানে দিদির কীর্তি দেখতে পাচ্ছি। একটা বাঙালি মুখ পেল না, একটা বাঙালি মুখ পেল না। বাংলা বিরোধী মিথ্যা প্রচার করলে হবে? 100 দিনের কাজ, যে আপনি বলুন তো, টাকাটা কি দিদি ছাপায়? টাকাটা মোদিও ছাপায় না। টাকা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। হ্যাঁ, আর টাকা দেবে মোদি আর চুরি করবে দিদি, এ কি চলতে পারে নাকি? আম মানুষের টাকা। আপনি বলছেন বিভিন্ন বিষয় নিয়ে, সব থেকে বেশি প্রচার করছে তৃণমূল লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। আমাকে যদি আপনি 2-3 মিনিট বলতে দেন, তাহলে আমি আপনাদের মানে মানুষকে বলতে চাই, যত আমার মা বোনেরা শুনছেন, মহিলা মুখ্যমন্ত্রী, দেখুন আমি একটা করে যদি ঘটনা তুলে ধরি না, মহিলা মুখ্যমন্ত্রী পালিয়ে যাবে। সন্দেশখালি তো পরে এসছে, তার আগে থেকে যদি একটা করে যদি আমি নির্যাতিতদের লিস্ট ধরি, তাহলে পালিয়ে যাবে। দেখুন তিনি কি বলছেন, লক্ষ্মী ভাণ্ডার, তাহলে উনি দিতেন 500 টাকা, খুব ভালো কথা। উনি যদি এত মা বোনদের জন্য চিন্তিত হতেন, তাহলে উনি এই এপ্রিল, অর্থাৎ 24 এপ্রিল থেকে 1000 টাকা করলেন কেন? উনি 1 বছর আগে থেকে তো করতে পারতেন, সেটা তিনি করলেন না। ভোটের আগে তাকে করতে হবে।
আর আমরা তো স্পষ্ট বলছি এই চুরির টাকা নয়, আমরা এলে আমরা তো অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা করে দেবো, যেটা আমরা মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দিচ্ছে অনেক দিন ধরে। এই চুরির টাকা দেবো না, লোক ঠেকানো করবো না। লক্ষ্মী ঢোকাতে গিয়ে মুখ্যমন্ত্রী অলক্ষ ঢুকিয়ে দিচ্ছে ঘরে। আর তার জন্য আপনি দেখুন, আজকে আপনারা ভুলে গেছেন হয়তো, আপনি বারাসাতের সেই ঘটনার কথা চিন্তা করুন, কামদুনির ঘটনা। সেই লক্ষ্মীটার ওপর নির্যাতিত হয়ে তাকে মার্ডার করে দিল তৃণমূলের গুন্ডারা। কল্পনা করতে পারেন? আপনি কল্পনা করুন সেই রাজবংশী বাচ্চা লক্ষ্মীটার কথা, যেটা চোপড়াতে যে তৃণমূলের নৃশংসভাবে যে গুন্ডারা তাকে, তার উপর যে নৃশংস অত্যাচার করে তাকে খুন করে দিল, তার কথা চিন্তা করবেন না? শিলিগুড়ির দুটো মা লক্ষ্মীর কথা চিন্তা করুন, তার উপর যে তৃণমূলের অত্যাচার হলো আর তারপর খুন করে দিল গুন্ডারা, তার কথা চিন্তা করবেন না? এরকম তো পশ্চিমবঙ্গে একটার পর একটা মা লক্ষ্মীর কথা বলতে পারি। তো মমতা ব্যানার্জি কোন মুখে কথা বলছে? আর তারপর এসে গেল সন্দেশখালী। কল্পনা করুন, সন্দেশখালীতে এর আগে নয়, এই এখন নয়, আগে থেকে যে ঘটনা প্রবাহ চলছিল, আমাদের তিনজন কর্মীকে খুন করে ওখানে পুলিশের সামনে মাটির নিচে পুঁতে, কাদাতে পুঁতে দিয়েছে। আমার মা বোনেরা পুলিশের পা ধরে কাঁদছে, এই শেখ শাহজাহান বাহিনী, তারা গিয়ে প্রদীপকে খুন করে দিচ্ছে। সেই জিনিস ধীরে 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 আজকে এই জায়গায় আসার পর যে মা বোনদের ইজ্জত পশ্চিমবাংলায় নেই, সেটা প্রমাণ হয়ে গেছে। তাই জন্য পালানোর চেষ্টা করছে। আজ একটা ভয়ঙ্করের মতন, মানে একদম মানে খুব, মানে বলতে গেলে এক কথায় আমরা যদি বলি, এটা খুব ভয়ঙ্কর অভিযোগের জায়গা তৈরি হয়েছে। আজ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মানে বিজেপির দিকে আঙুল উঠছে যে বিজেপি প্রচার করার জন্য সাংবাদিকদের প্রচুর পরিমাণে অর্থ দিয়েছে আর কি, এবং তার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ সাংবাদিকদের ব্যাগ টুলস সব চেক করা হয়েছে বর্ধমানে। কি বলবে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, তৃণমূল মানেই পুরো মিথ্যাচারে ভর্তি। এক সময় এই সাংবাদিকদের তিনি নিয়ে ঘুরে বেড়াতেন। এবার যেই সাংবাদিক, আমরা তো বলি ডেমোক্রেসির ফোর্থ পিলার, তা সাংবাদিককে সাংবাদিকতা করতে দাও না। আপনার সমালোচনা করলেই সে হলো বিজেপির ভক্ত আর তৃণমূলের জম, এরকম ভাবছেন কেন? সাংবাদিক তো আর তৃণমূল কংগ্রেসের না, না বিজেপির না। সাংবাদিক সাধারণ মানুষের কথা তারা তুলে ধরবে, তাদের কাছে সত্য খবরটা পরিবেশন করবে। আসলে সন্দেশখালী নিয়ে যে ব্যাকফুট চলে গেছিল এই সাংবাদিকদের জন্যই তো। একটা একটা করে ঘটনা, যে আজকে বলুন এই যে আমাদের শিক্ষার যে দুর্নীতি, এই যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, এ তো যখন আসছে তখন তো সংবাদ মাধ্যমের মাধ্যমে সারা ভারতবর্ষ, দেশের মানুষের কাছে যাচ্ছে এবং সেটাকে আটকানোর চেষ্টা করছে। এটা হচ্ছে ভয় দেখানোর খেলা। এর আগে আমরা দেখেছি, জানেন, এর আগে একটা একটা করে ঘটনা হতো। আমি যদি উলুবেড়িয়া বলি, আমি যদি রাজ্যের ধরুন বিভিন্ন সংখ্যালঘু জায়গা বলি, মানে সংখ্যালঘু জায়গা আছে, সেখানে হিন্দুরাও আছে, মুসলিমরাও আছে, এরকম জায়গায় বিভিন্ন গণ্ডগোল হতো। সেখানে যদি কোনো সাংবাদিক যেত, তাকে ঢুকতে দেওয়া হতো না। যদি অল ইন্ডিয়া কোনো সাংবাদিক আসতো, সেটাকে কভারেজ করতো, তার উপর মিথ্যা মামলা দিয়ে দিত। এরকম বুড়ি বুড়ি উদাহরণ আছে। কোনো সাংবাদিক যদি সরকারের বিরুদ্ধে বলে, তার বিরুদ্ধে কেস দিত, আপনি দেখেছেন কিছুদিন আগে। এবং এখানে উদাহরণ আছে যে একজন বিশিষ্ট পত্রকারকে তার পদ থেকে সরিয়ে দিল। একদম, এসব বহু উদাহরণ আছে, কি ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, প্রিন্ট মিডিয়া বলুন। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোনো গণতন্ত্র নেই, আর আমরা তো লড়াই করছি এটার জন্যে। পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা দেব, আর এই চোরেদের সরকারটাকে, এই তোলাবাজ সরকারটাকে, এই মাফিয়া সরকারটাকে আমরা এখান থেকে উৎখাত করব। আজ একটা বিতর্কিত জায়গা উঠে এসেছে, সেটা হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে একটি সভায় রবীন্দ্রনাথের ছবি তুলেছিলেন এবং ছবি ধরেছিলেন, এবং সেই ছবিটি উল্টোভাবে তিনি ধরে রেখেছিলেন, এবং যা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ করা হচ্ছে যে এখানে সঠিক জায়গাটাই যেখানে ধরতে পারছে না, সেখানে তারা বাংলার কি উন্নয়ন করবে? দেখুন, কোনো ইস্যু না থাকলে এইগুলো নিয়ে কথা বলে, কোনো ইস্যু না থাকলে এগুলো নিয়ে কথা হয়। কারণ ছবি দিচ্ছে কে, অত তো দেখে দেওয়া সম্ভব না। আর আমি এতে ক্লারিফিকেশনে যাবো না, মানে কারণ এটা কোনো ইস্যু নয়। যার কাছে ইস্যু নেই তখন এই নন ইস্যুর বিষয়ে কথা বলবে। উনি ছবির কথা বলছেন, তাহলে উনি যে ছবিটা আঁকতেন সেই ছবি এখন আঁকছেন না কেন? আর সুদীপ্ত সেন সেই ছবি কোটি কোটি টাকায় কিনতেন, সেই ছবির কথা বলুন না, সেই ছবির কথা বলবে না।
আচ্ছা, আমাকে যদি তুমি বলো, সেটা হচ্ছে যে ধরো এই যে বিভিন্ন জায়গায় যেভাবে প্রচারের জায়গা থেকে তৈরি হয়েছে, উন্নয়নের কথা যারাই যেখান থেকেই বলছে, শিল্পায়নকে ব্রাত্য করে রেখেছে। শিল্পায়ন নিয়ে না বিজেপি বলছে না তৃণমূল বলছে। কেন শিল্পায়ন কি প্রয়োজন নেই? তাদের তাদের যেভাবে শিল্পায়ন প্রয়োজন, এই যে ধরো শিল্পাঞ্চলে আমরা বসে আছি, দুর্গাপুর বর্ধমানের যে জায়গা, সেখানে শিল্পায়ন নিয়ে কোনো রকম কোনো আলোচনা হচ্ছে না, কোনো বক্তব্য রাখা হচ্ছে না। শিল্পায়নকে একদম এক কথায় যদি বলতে যাই আমরা, ব্রাত্য করে রাখা হয়েছে। দেখুন, আপনাকে বুঝতে হবে, শিল্পায়ন মানে শুধু যে কেন্দ্র করবে আর রাজ্য চুপ করে বসে থাকবে, এরম হয় না। কারণ আপনাকে কিছু রাজ্যে করতে গেলে, কেন্দ্রকে করতে গেলে রাজ্যের আপনার কনফারেন্স লাগে, সহযোগিতা লাগে, এইগুলো থাকে, নাহলে আপনি করতে পারবেন না। কারণ দেখুন, আপনি গুজরাটে পর 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 ডেভেলপমেন্ট হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, উত্তরপ্রদেশে যেভাবে যাচ্ছে, কেন যাচ্ছে আপনাকে তোকে চিন্তা করতে হবে। আর আমাদের রাজ্য যেটা পুরো শিল্পাঞ্চল বলতো, সেখান থেকে শিল্প ধীরে 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 মারা পড়ে গেছে, শ্মশান হয়ে গেছে। কারণ এটা সিপিএমে না বলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার ফলে এখানে থেকে শিল্পপতিরা তাদের ট্রেড ইউনিয়ন, জঙ্গি ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন পলিসির জন্যে শিল্প বাংলা থেকে বিদায় নিয়ে নিয়েছিল। এবার মুখ্যমন্ত্রী এলো, আসার পর আপনারা সিঙ্গুর দেখলেন, সিঙ্গুরের সেই আন্দোলনের কথা মনে আছে। তা যেই মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলছে আমি শিল্প করতে দেবো না, আপনি সেখানে শিল্প আশা করেন কী করে? আর সব এরা মেরে দিয়ে চলে যাবে, আর তাকে বাঁচানোর দায়িত্ব হচ্ছে বিজেপির। ভালো কথা, বিজেপি দায়িত্ব নেবে, যেরকম আমরা নিয়েছি। দুর্গাপুরের কথা বললেন, যেরকম ডিএসপি, যেরকম থালমান পাওয়ার, এখানে তো বিপুল টাকা দেওয়া হচ্ছে যে উন্নতির জন্য, উন্নয়নের জন্য। তো সেখানে নিয়েও রাজনীতি হচ্ছে না। আমি আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দিচ্ছি, শিল্প উন্নয়ন হবে, আর এদিকে কি বলা হচ্ছে সিপিএম আর তৃণমূলের থেকে, যে গিয়ে নাকি বস্তির সব মানুষকে উচ্ছেদ করে দেওয়া হবে। মিথ্যাচার করা হচ্ছে, একটা মানুষও এখান থেকে উঠবে না। বিজেপি প্রধানমন্ত্রী আবাস যোজনা তাদের পাকা বাড়ি করে দেবে, এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি। আপনি শিল্প উন্নয়ন করবেন যদি এখানে সেই কাঠামো পরিস্থিতি না থাকে। এখানে গুন্ডারাজ, তোলাবাজিরাজ, আজকে কোন ব্যবসাদার আপনার এখানে ব্যবসা করতে আসবে? এসে গুলি খাবে, এসে বলবে সিন্ডিকেটের টাকা দাও। মুখ্যমন্ত্রী বলে যে এখানে 25% তোমরা নাও, 75 আমাকে দাও। তো সেই রাজ্যে কোন শিল্পপতি আসবে? কেউ আসবে না। তা এই যে ধরো এই যে এইটা নিয়ে থার্ড টার্মস চলছে, এই থার্ড টার্মসের 3টে বড় বড় বিজনেস মিটে হয়ে গেল, তাহলে কি সবই আই ওয়াশ? লবডঙ্কা। আমরা তো বলেছি মৌদিক না, এত লক্ষ কোটি টাকার আপনি হিসাব করে পাবেন না, কত লক্ষ লক্ষ কোটি টাকার নাকি শিল্প হয়ে যাচ্ছে। মৌ ফেলুক। আর মানুষ তো নিজে দেখতে পায় রে বাবা চোখে। আপনি বলুন না এখানে 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 এত বড় 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 শিল্প হয়েছে, মানুষ তো সারা রাজ্যে ঘুরে বেড়ায়। বলুন দেখি, হিম্মত থাকলে। বলবে না, খালি বলবে শিল্প সম্মেলন হচ্ছে, আর সেই সম্মেলনে খাওয়া দাওয়া হচ্ছে, মৌজ হচ্ছে, ব্যাস কয়েকটা ব্যবসাদারকে নিয়ে আসছে, তাদেরকে দিয়ে কয়েকটা কথা বলাচ্ছে। আমার কথা যে শ্মশানে ছিল শ্মশান হয়ে গেছে। একদম ওই জায়গাতেই যে শিল্পায়নের নামে যেসব যে মিট তিনটে বড় বড় ভাবে তিনটে করা হলো, 3টে স্টেজে 3টে করা হয়েছে। এবং আমরা কিছুদিন আগে ওইটাও দেখেছিলাম যে বাংলার এক ক্রিকেটার, যাকে দাদা বললে সবাই সবাই সম্মতন করে, তিনিও হঠাৎ করে শিল্পপতি হয়ে গেলেন, এবং তারপর আর শিল্পের কোনো গন্ধ নেই। এটাকে কিভাবে নেওয়া হচ্ছে? হ্যাঁ দেখুন, দাদা শিল্পপতি হোক তাতে কিচ্ছু এসে যায় না, কারণ বাঙালিরা শিল্পপতি হোক আমরা চাই, সে দাদাও হতে পারে। কিন্তু শুধুমাত্র যদি কাউকে প্রজেক্ট করে গিমিক করে, অর্থাৎ শুধু লোক দেখানোর বিষয় করে, লোক ঠকানোর কথা যেটা বলছিলাম, সেই লোক ঠকাতে না আপনাকে একটা সময় ধরা পড়তে হবে। আর সেটা ধরা পড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর তার জন্য পালানোর তিনি পথ খুঁজে পাচ্ছেন না। বিজেপি কি ঠকাচ্ছে না মানুষকে? বলুন কিরকম, কেন? আমি এটা গ্যারেন্টি দিচ্ছে, মোদিজি গ্যারেন্টি দিচ্ছে। কি বিষয় বলুন আপনাকে? এই যে জায়গায় দাঁড়িয়ে 2 কোটি চাকরি, যেটা বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন সময় আজকে শাসক দল, রাজ্যের শাসক দল, তারা বিভিন্ন সময় যে জায়গা থেকে পরিষ্কার করছে যে বছরে 2 কোটি বেকারের চাকরি, এবং সব থেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে তারা চাকরি যেমন পাবে এবং 15 লক্ষ টাকা। এটা আজ পর্যন্ত না মোদী সরকার দিল। এবং যেটা নিয়ে সব থেকে বড় সময় হয়েছিল, যেটা হচ্ছে যে ব্ল্যাক মানি যেটা পড়ে আছে সুইজে, সেটাকে ফেরত আনার যেসব কথাবার্তা হয়েছিল, সেই জায়গা থেকে কোনো রকম আর তারপরে 14 পর থেকে ওটা নিয়ে কিন্তু কখনো কোনো আলোচনা হলো না।
দেখুন, এটা একদমই সত্য নয়। এক হচ্ছে যে 2 কোটি যে চাকরির কথা বলছেন, এটা অটল বিহারী বাজপেয়ী আমলে আমরা বলেছিলাম যে 2 কোটি কর্মসংস্থান, এটাই ভুল করছে। কর্মসংস্থান 2 কোটি, এর মধ্যে করোনা চলে এলো। এই যে ব্যাপক হাইয়ে হচ্ছে, এর কত কর্মসংস্থান লাগে তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞতা আছে? এই যে কাজগুলো করছে, কোথাকার কাজ করছে? যে বিহার ইউপির লোক এসে কাজ করছে। এই যে সিমেন্ট কারখানা, এই যে পাথর বালি স্টোন চিপ রড, এই যে লেবার, এই যে পিচ, কোথা থেকে হচ্ছে সব? তো বাংলার মা বোনেরা কাজ করছে। রাস্তায় গেলে আপনি দেখবেন কোথাকার লোক কাজ করে, লেবাররা যারা কাজ করছে, কি বিদেশ থেকে আসছে? তো কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, সরকারি চাকরি। আপনি তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞেস করুন না কটা চাকরি দিয়েছে। কোটি কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে। ওটা চাকরির কথা বলে কি করে? চাকরির কথা বলে 10 লাখ চাকরি রেডি আছে একদম। ওই তো আবার এই আপনি শিক্ষা ঘোটালা দেখুন, শিক্ষায় যে দুর্নীতি হয়েছে আপনি কল্পনা করতে পারেন? পশ্চিমবঙ্গ মানে হচ্ছে শিক্ষার পীঠস্থান, সেটাকে আজকে কুলসিত করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইয়েরা। আপনি কল্পনা করুন তো, ওএমআর সিটে কি বলছে, কত নাম্বার আছে? 2, 4, 5, 8, তারা করছে ভবিষ্যৎ বাংলার। আর যারা শিক্ষিত বেকার তারা গিয়ে রাস্তায় বসে আন্দোলন করছে। কোন মুখে মুখ্যমন্ত্রী কথা বলে? আজকে সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, বাহবা দেখাচ্ছে। সুপ্রিম কোর্ট কি বলেছে? সিস্টেমেটিক ফ্রড, ইংরাজিতে হচ্ছে সিস্টেমেটিক ফ্রড, মানে পরিকল্পিতভাবে লোককে ঠকিয়েছে, পরিকল্পনা করে এই কোটি কোটি টাকা লুটেছে। আপনি বলুন তো, বাংলার বুকে কোন দিন দেখেছেন যারা শিক্ষামন্ত্রীর আর তার বলছে আত্মীয়, সবাই জানে, আমি আর ওই বাজে শব্দটা ব্যবহার করছি না, তার ঘরের থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে, সকাল থেকে রাত ভোর হয়ে যাচ্ছে, ইডি সেই টাকা গুনতে গুনতে মেশিন হাঁপিয়ে যাচ্ছে। কোন বাংলার মানুষ দেখেছে আজকে? কার টাকা ওটা? ওটা গরিব মানুষের টাকা। আপনি সারদা করবেন, আপনি রোজ ভ্যালি করবেন, চিট ফান্ড লুটে নিয়ে চলে গেল তৃণমূলের নেতারা, কোটি কোটি টাকা কামালো। তারপরে আপনি এখানে এই শিক্ষা ব্যবস্থায় এই পরিস্থিতি, আপনি তারপর চলে যান না রেশনে। ভুলে যাচ্ছে মানুষ আসলে, আপনি করোনার কথাটা ভুলে যাচ্ছেন। করোনার সময় যে পরিস্থিতি হয়েছিল, আজকে পরিযায়ী শ্রমিক ফিরছে 15 দিন 20 দিন ধরে ফিরে, সে পরিস্থিতি হয়ে গেছিল ওরকম। সে গ্রামে ঢুকতে পেরেছে? গ্রামের মানুষ তাকে বাইরে রেখে দিচ্ছে, ঢোকা যাবে না। কে চিন্তা করেছে? মমতা ব্যানার্জি কি করেছে করোনার সময়? খালি বলছে কত মারা গেছে, সেটাকে চাপছে। আপনারা টিভিতে দেখিয়েছেন মমতা ব্যানার্জি রাজপথে খালি আঁখ কাটছে আর চুকিতকিত খেলছে। করেছে কে? করেছে তখন এই আমাদের প্রধানমন্ত্রী মা বোনেদের অ্যাকাউন্টে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে। কেউ বিজেপির কেউ কাটমানি খেতে গেছে যে ভাই আমাকে দাও 200 টাকা মোদিজি দিচ্ছে। আর তারপর দেখেছেন যে আমরা খাদ্য ব্যবস্থার যে এত বড় দুর্নীতি, এটা আমরা বরাবর বলে আসছিলাম। আর মমতা ব্যানার্জি জানে না? আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। যখন রেশন কার্ডের সাথে আমাদের আধার কার্ডের লিঙ্ক করার কথা বললো, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিল? একমাত্র মমতা ব্যানার্জি বাধা দিয়েছিল। কেন বলুন তো? যেই সঙ্গে সঙ্গে লিঙ্ক হতে আরম্ভ হলো, সঙ্গে সঙ্গে কি দেখলেন? একটা জেলায় বাঁকুড়ায় লক্ষ লক্ষ রেশন কার্ড যেখানে ভুয়ো একটার পর একটা। আর এটা বিষয় হচ্ছে, দেখুন, কেন্দ্র সবসময় চাল গম সবসময় দেয় না, এই রেশন কার্ডের পিছু টাকা দেয়। আর এই যে ভুয়ো কোটি কোটি রেশন কার্ড, এই যদি হিসাব করেন আপনি, আপনার মাথা খারাপ হয়ে যাবে। কোটি কোটি টাকা লুটেছে আজকে, আর তার জন্য খাদ্যমন্ত্রী জেলে। আমি একটু অন্য প্রসঙ্গে আছি, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ দুর্গাপুর বর্ধমানের প্রার্থী। বিভিন্ন জায়গায় দেওয়ালে কান পাতলে এই শিল্পাঞ্চল বা এগ্রিকালচার যে জায়গা আছে বর্ধমান, সেখানে শোনা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী প্ল্যান করে দিলীপ ঘোষকে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে এই সিটটা থেকে হেরে যাওয়ার জন্য। কি বলবেন? এটা কি আমাদের হারা সিট ছিল? মূর্খরা এই কথা বলে। এটা কি হারা সিট ছিল আমাদের? আলুওয়ালিজি কি হেরেছিল? আলুওয়ালিয়াজির হেরেছিল। আমি যারা বলছে তর্ক, এটা কি হারা সিট? না, একদম না। তাহলে হারাটা আসছে বলে না, সেই জায়গা থেকে তো আসানসোলে তো হারার সিট ছিল না। হ্যাঁ, তা হারা সত্ত্বেও উপনির্বাচনে নয় আমরা হেরে গেছিলাম তর্কের খাতিরে, কিন্তু এই বর্ধমান দুর্গাপুর কি হারা সিট ছিল? হারার প্রশ্ন উঠছে কোথা থেকে? আপনারা ভুলে যাচ্ছেন। আবারও মনে করে 2019 সালে আলুওয়ালিজি কবে টিকিট পেয়েছিল? কতদিন আগে?
তারপরে লিডটা দেখুন, তারপরেও সবকিছু এত প্রতিকূলতার মধ্যেও তিনি 2400-র কাছাকাছি ভোটে দুর্গাপুর বর্ধমানের মানুষ আশীর্বাদ করেছিলেন। আর দিলীপ দেবার সময় পেয়েছে, সেই 2400টাকে 1,24,000 করবো এবার আমরা। দিলীপ দার সেই ক্রেজ আছে, ক্ষমতা আছে, এবং তিনি কাজ করতে জানেন, তিনি মানুষের সাথে ছিলেন। আজকে কোন প্রার্থীটা বলুন তো সকাল 6টার থেকে রাত্রি 12টা অবধি মানুষের সাথে আছে? দিলীপ ঘোষ আছে। সুতরাং যারা বলছে ভয় পেয়ে বলছে। শুভেন্দু অধিকারী পাঠিয়েছে, আমরা তো বলবো ভালো করেছে পাঠিয়েছে, ভালো করেছে পাঠিয়েছে। মেদিনীপুরটাও জিতবে, এখানেও জিতবে, আসানসোলেও জিতবে, এর একটা এফেক্ট হবে। পূর্ব বর্ধমানেও জিতবে, দিলীপ দা এদিকে এসছে, পুরোটা কভার করবে। না, একটা জায়গা সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ মানে বঙ্গ রাজনীতিতে বিজেপির যদি উত্থানের যে জায়গাটা থাকা দেখা যায়, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যে রাহুল সিনহা যখন দায়িত্বে ছিলেন, যেভাবে সেই মানে উনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন সেইভাবে ক্রেজও হয়ে ওঠেনি, কিন্তু দিলীপ ঘোষের হাতে যখন থেকে ক্ষমতা আসে এবং উনি যখন পদাধিকারী হিসাবে বসেন, তারপর থেকে বঙ্গ বিজেপি একটা নতুন মাত্রায় যায়। তো সেই বঙ্গ বিজেপির কাছ থেকে তার জায়গাটা কেড়ে নিয়ে পরে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে, এবং আজকের ডেটে বিজেপিতে শুভেন্দু অধিকারী পরিবারের একটা ক্ষমতায়নের একটা বড় জায়গা মনে হচ্ছে, তাই নয় কি? দেখুন, যদি বিজেপির পশ্চিমবঙ্গের রাজনীতি ইতিহাস লেখা হয় এখন অবধি বা আগামী দিনেও, দিলীপ ঘোষকে কেউ অস্বীকার করতে পারবে না। কারণ তিনি যা সাফল্য পেয়েছে, আর সাফল্য হয় হচ্ছে আপনার বিচার হয় হচ্ছে ইলেকশনের ভিত্তিতে। যা পার্টি ছিল যেখান থেকে উঠেছে, তার আগে আপনি রাহুল সিনহাকে বললেন, তার আগে তপনদা ছিল। বিভিন্ন সময় দেখুন, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে এক এক রকম থাকে। আজকে রাহুল দাস সেই সময় পতাকাটা ধরে রেখেছিল। আপনি যদি এখন নরেন্দ্র মোদীকে দেখেন, আপনি যদি অটল বিহারী বাজপেয়ীকে অস্বীকার করেন, এরকম নয়। বা তার আগে যদি বিজেপিকে অস্বীকার করে, কারণ এটা চলে আসছে, এটার প্রসেস। আমাদের আজকেই উঠলো, কালকেই পার্টি উঠে গেল, আবার একজন ভিত্তিক পার্টি, পরিবার ভিত্তিক পার্টি, তারপর সেই পরিবারও শুয়ে পড়লো, পার্টি শুয়ে পড়লো, এরকম নয়। আমরা নীতি আদর্শের উপর নির্ভর করে রাজনীতি করি। তাই জন্য আমরা আজকে নিচে থাকলে কালকে ওপরে যাই। আর আমাদের পার্টিতে এরকম দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাহুল সিনহা, তপন সিকদার, এগুলো নেতা। এর জন্য এরম নয়, এটা পরের বিষয়। নীতি আদর্শের কথাই যখন বললেন, তাহলে আমি এটা জানতে চাইছি, সেটা হচ্ছে যে আমরা দেখলাম অর্জুন সিং এর কথাই যদি ধরা হয় আর কি, অর্জুন সিং বিজেপির টিকিটে উনি বিজেপিতে এলেন, বিজেপি থেকে আবার তিনি তৃণমূলে চলে গেলেন, তৃণমূল থেকে টিকিট যখন পেলেন না তখন আবার তার রিটার্ন হয়ে গেল, এবং বিজেপি সেখানে তাকে টিকিটও দিল। নীতি আদর্শের জায়গা থেকে সে যখনই দল ছেড়ে টিকিটের আশাতে আবার ওখানে এলো, তখন দিয়ে দিল। তো এখানেও কি নীতি আদর্শ এই একই জায়গায় কাজ করে? দেখুন, এক হচ্ছে, অথচ আপনারা বরুণ গান্ধীকে টিকিট দিলেন না। না, আপনি একটা ক্ষেত্রের সাথে একটা ক্ষেত্র মেলালে হবে না। অর্জুন সিং 2019 সালে ওই ব্যারাকপুর কেন্দ্রে যে লড়াইটা দিয়ে বার করেছিলেন সিটটা, অর্জুনদার অবশ্যই ক্রেডিট আছে, ওখানে ক্রেডিবিলিটি আছে। অর্জুনদাকে ওখানে পছন্দ করে, দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, উনি এসছিলেন। কিন্তু তারপর থেকে যদি আপনি দেখেন, যেভাবে মুখ্যমন্ত্রী তার পিছনে পুলিশ লাগিয়ে দিল, মিথ্যাচার আরম্ভ করলো, গুন্ডা বাহিনী তার পিছনে লাগিয়ে দিল, সে তিস্ততে পারছিল না। তারপর ধীরে ধীরে সে হয়তো তৃণমূলে গেছে আপনি বলছেন, কিন্তু আইনগতভাবে সে তৃণমূলে যায়নি, সে বিজেপির সাংসদ। এবার বিজেপি মনে করেছে যে না, এখানে একে ফেরানো দরকার। আর অর্জুনদা দেখুন, তৃণমূলে গেলেও সেই অর্থে কোনো বিজেপির লোককে মারধর বা মোদিজিকে খারাপ কথা বলা, বিজেপির পাশে থাকা, কারণ যে ভোটিংগুলো যাদের অবদান ছিল সেগুলোতে বিজেপিকে সহযোগিতা করা, তিনি মনে প্রাণে বিজেপি ছিলেন। এখন তো তৃণমূলে অনেক নেতা আছে যারা মনে প্রাণে বিজেপি, কিন্তু ভয়ে কিছু করতে পারছে না। আর কয়েকটা দিন জামানা পাল্টালে দেখবেন হু করে সব বিজেপিতে ট্রান্সফার হচ্ছে। কিন্তু অভিষেক ব্যানার্জি তো বলছে আমি দরজা খুললে অনেকে চলে আসবে। খুলতে দিন না, কে বারণ করেছে? ওসব ফাঁকা বুলি আওয়াজ দিয়ে কোনো লাভ আছে? দরজা তো উনি দরজা খুললে জেলের দরজা খুলবে, কারণ তৃণমূল মানে হচ্ছে চোরের দল, ওটা পুরো জেলেই আছে এখন। আর ওই চোরেদের জলে ওই জেলে কে যেতে যাবে? একটা নিয়ে দেখাক না, নিয়ে দেখাতে বলুন না একটা।
কে যাবে ওই চোরেদের দলে? ও জেলের দরজায় কেউ প্রবেশ করে? না, এটাও তো মানে রাজ্যের মানে যেমন ধরুন আপনারা আপনাদের জায়গায় আছেন, কিন্তু যদি আমরা একটু দেখি কংগ্রেস বা সিপিএম এর দিকে, যদি জোটের যারা আছে তাদের দিকে যদি আমি দেখতে যাই, তারা তো বলছে যে এই যে ধরুন যদি এতই আপনাদের কাছে যদি তথ্য রয়েছে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে হ্যাঁ বিভিন্ন রকমের দুর্নীতি হয়েছে, তাহলে এরা বাইরে কেন, বাকিরা ভেতরে চলে যাচ্ছে, এইখানে তারা কেন যাচ্ছে না? তার মানে কি দিদি এবং মোদির একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা একদম ওপেন সিক্রেট বলা যেতে পারে? না, ভেতরে বাইরে কে, আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারলাম না। আপনি যদি সরাসরি নাম বলতেন আমার তাহলে। আমি যদি বলতে যাই, আপনি যদি আমরা ঝাড়খণ্ডের দিকে তাকাই, আমরা যদি দিল্লির দিকে তাকাই, তাহলে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল তারা সবাই কিন্তু ভেতরে। তাহলে বাংলার ক্ষেত্রে যদি দুর্নীতি হয়ে থাকে, বাংলার ক্ষেত্রে যদি এত দুর্নীতি যেটা মানুষের কাছে প্রকাশ্যে এসছে, তাহলে বাংলার দুর্নীতিটা প্রকাশ্যে আসছে না কেন? না, আপনার কি মনে হয় বাংলার দুর্নীতি প্রকাশ্যে আসছে না? না, প্রকাশ্যে আসছে না। আমি বলছি এটা হচ্ছে, দেখুন সিপিএম কংগ্রেসের কাছে কোনো ইস্যু নেই, তারা এইটাকে দিয়ে মানুষকে ঘুলিয়ে দিতে চাইছে। যখন আমরা 15 সাল থেকে যখন এরা এই ইস্যু চালিয়েছিল যে দিদি মোদি সেটিং, এদের কাছে কোনো ইস্যু নেই, যা খালি বলবে দিদি মোদি সেটিং। এই করতে করতে তো সিপিএম কংগ্রেস জিরো হয়ে গেল, বিজেপি হু করে বেড়ে গেল। তা মানুষটা তো বিচার করবে। আরে সিপিএম এর নেতা কংগ্রেসের নেতা কি বললো, বয়ে গেছে ঘোড়ার ডিম। মানুষ তো বিচার করবে, ভোট তো মানুষ দেবে, সেই বিশ্বাস তো আমাদের আছে। আজকে বলছেন অভিষেক ব্যানার্জি জেলে যায়নি, সিপিএম এর নেতারা বলছে, তাই তো? আপনি বলুন, কেজরিওয়ালের আগে একটা করে মন্ত্রী গেছে, তারপর কেজরিওয়াল ঢুকেছিল। হেমন্ত সোরেনের ক্ষেত্রে তাই, ও একাই লুট করেছে। এখানে কি হচ্ছে, এখানে শিক্ষা, তারপরে আপনার খাদ্য, ওখানে অনুব্রত মণ্ডল একটা করে যাচ্ছে। তা আইন তো আইনের পথে চলবে, আমরা তো আর সিবিআই ইডি আমরা চালাই না। তারা সবাই তো বলছে সিবিআই কি বলছে, ওকে তার মানে কংগ্রেস ছিল যখন কংগ্রেস চালাতো, যখন কংগ্রেস সিপিএম ছিল তখন কংগ্রেস সিপিএম চালাতো। এগুলো সব ফেক কথা, আর যদি আমরা সিবিআই আর ইডি চালাতাম তাহলে তো গিয়ে বলতাম এই আগে অভিষেককে তুলে নাও আগে অভিষেক ব্যানার্জিকে। এইভাবে হয় না, এগুলো সব মিডিয়াতে এদের প্রচার। এরা জনগণের কাছে যাবে না, একটা ভ্রান্ত প্রচার করে একটা যাতে মানুষকে ঘুলিয়ে দেওয়া যায়, এই প্রচেষ্টা, আর কোনো প্রচেষ্টা নেই। আর যদি সেটাই হয়ে থাকে, আমি আপনাদের এখানে স্পষ্ট ভাষায় দর্শকদেরও বলতে চাই, দেখুন আইনের পথে চলবে, আর যেদিকে যাচ্ছে অভিষেক ব্যানার্জি খুব শিগগিরই জেলের ঘানি টানবে। আমি আমার কথা যদি আপনাদের মনে থাকে, আমি অনুব্রত মণ্ডল ওখানে বীরভূমে যেতাম, আর তখন বলে এসেছিলাম, যদি মনে থাকে দেবে, যে অনুব্রত মণ্ডল আজ নাহলে কাল জেলে যাবে। কারণ যে দুর্নীতি করেছে প্রকাশ্যে আসছে না, পালাবে কোথায়? সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে আবার এটাও বলছে যে সিটটাকে নিয়ে এত টাল বাহানা, একদম শেষ মুহূর্তে এসে ডায়মন্ড হারবারের সিট, এবং এটা অভিষেককে গিফট করা হলো বিজেপির পক্ষ থেকে। কে বলছে? বিভিন্ন জায়গা থেকে বিরোধীদেরই মন্তব্য এটা। আমি এই বিষয়টাই বুঝতে পারছি না। প্রার্থী তো নির্বাচিত আমরা করব, তার মানে কি অভিষেক ব্যানার্জির সাথে একজন মানে বিরাট কেউকে নামজাদা লোককে দেওয়ার দরকার আছে, এরকম বিষয় আছে? এরকম বিষয় না, মানুষ ভোট দেবে। দেখুন শুভেন্দু অধিকারীকে, এই মমতা ব্যানার্জিকে কে হারালো, ইন্দিরা গান্ধীকে কে হারিয়েছিল? নামজাদা প্রার্থী সবসময়, আমাদের যে বিধায়কগুলো হয়েছে, কত এমএলএ, কত তৃণমূলের মন্ত্রীকে ঘায়েল করেছে, নামই শুনতেন না। তো এরম নয়, যে লোকটা ওখানে কাজ করে, যে সংগঠনের সাথে আছে, লোক যাকে চেনে, দল তার সিদ্ধান্ত নিয়ে নির্ণয় করেছে। অভিষেক ব্যানার্জি জিতে আসুক না, তারপরে বড় বড় কথা বলবেন। আপনারা দুর্নীতির কথা বলছেন, আপনারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। আমরা দেখলাম প্রধানমন্ত্রীকে একদম এক কথাই বলল, আজকেও তিনি মঞ্চ থেকে বললেন যে যারা দুর্নীতি করছেন একটা কথা মনে রাখবেন, আমি চৌকিদার হিসেবে দাঁড়িয়ে থাকবো। আমি যদি বলি সেই জায়গায় দাঁড়িয়ে, গতকাল দুর্গাপুর মানে কলকাতা তৃণমূল ভবন থেকে অরূপ চক্রবর্তী এবং মন্ত্রী শশী পাঁজা দুজনা মিলে বসে আপনাদের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ করেছে যে যাকে একদম কয়লা মাফিয়া বলে
একদম বলে দিয়ে যে তিনি অমিত শাহ যখন আসছেন তাকে রিসিভ করার জন্য সেখানে তিনি দাঁড়িয়ে আছেন, এটা এটা আপনারাও বা কিভাবে নিচ্ছেন? খুব ভালো কথা। এক হচ্ছে প্রথম প্রধান যদি কয়লার কোনো নাম আসে, তো মাফিয়া তো অভিষেক ব্যানার্জি, ফার্স্ট মাফিয়া তো অভিষেক ব্যানার্জি। তিনি কোন মুখে বড় বড় কথা বলে? আর যদি এইসব অঞ্চলে কয়লার দুর্নীতি হয়ে থাকে, এটা কার আমলে হয়েছে? কার আমলে হয়েছে? সিপিএম আর তৃণমূলের আমলে। তারা কি করছিল? তারা ওইখান থেকে টাকা নিচ্ছিল। তারা টাকা নিচ্ছিল, কাদের নামে অভিযোগ করছে আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু যাদের নামে অভিযোগটা করছে তারা তো এই দলটার সাথে যুক্ত ছিল তখন। তাদের কি করেছে? তাদের দলে থাকলে একদম পরিষ্কার, আর আমাদের এখানে এলে মাফিয়া গুন্ডা হয়ে যাচ্ছে। বাংলার মানুষ তো সিদ্ধান্ত নেবে। না ঠিক একদম, কিন্তু ঘটনা হচ্ছে যে মানুষ কি মানুষের কাছে কি বার্তা পৌঁছাচ্ছে যেখানে যেখানে বলা হচ্ছে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আপনি বলছেন যে সেই আমলে এরা লুটতাজ করেছিল, কিন্তু সেই যেখানে তার গার্ড সেই পাহারায় তো সিআইএসএফ ছিল, কেন্দ্র সরকারের হাতে ছিল, তারা জানতো না? দেখুন, আপনারা সিআইএসএফের কথা বলছেন, মালটা কয়লাটা ধরুন উঠলো, আর ওঠার পর তারপর কোথায় যাচ্ছে? পাচার হচ্ছে কি হেলিকপ্টারে করে, না সিআইএসএফ পাচার করে দিচ্ছে, ডাম্পার কারা দিচ্ছে? ও তো সব সিস্টেম আছে, একদম পুরো সাইন্টিফিক সিস্টেম। এটা পুলিশ চালায় আর তৃণমূলের নেতারা চালায়। সিআইএসএফের কিছু থাকতে পারে, তাদের শাস্তি হচ্ছে, তাদেরকেও ডাকা হচ্ছে, দেখবেন মামলাতে কয়লাই পরে। তাহলে এটা আপনারা মেনে নিচ্ছেন যারা কয়লার সঙ্গে যুক্ত ছিল তারাও আপনাদের দলে জায়গা পেয়েছে? না, আমি তো জানি না এরকম কে আছে। আমার সাথে কাউকে দেখেছেন কিনা, আমি তো দীর্ঘদিন এখানে কাজ করেছি, আমার সাথে কাউকে পেয়েছেন কিনা আমি জানি না। এবার কেউ যদি কারোর সাথে ঘুরে থাকে আর তাকে যদি দুর্নীতিবাজ বলে, তাহলে তাকে জেলে ভরে দিতে পারতো। তো মমতা ব্যানার্জির তো সরকার রয়েছে, জেলে ভরলো না কেন? ছেড়ে রেখেছে কেন? কে বারণ করেছে? আপনি এখানে কিছু করলেন না, আপনার বিরুদ্ধে আর্মস কেস, বিভিন্ন কেস দিয়ে আপনাকে মিথ্যা মামলায় জেলে ভরে দিচ্ছে। আর যাদের বিরুদ্ধে কেস আছে বলছেন কয়লা মাফিয়া করেছে। আসলে মমতা ব্যানার্জি যদি কাউকে ভরতে হয়, তাহলে তো কয়লা মাফিয়া 1 নম্বর কয়লা মাফিয়া হচ্ছে তার ভাইপো, সে অভিষেক ব্যানার্জিকে তো প্রথমে জেলে ভরতে হবে। তা তিনি সেটা করে দেখান না, আগে তিনি সেটা করে দেখান। চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে একটা কথা আছে, অর্থাৎ ঘরে তিনি ওই কাজটা আগে করে দেখান, তারপরে বাইরেরটা সিদ্ধান্ত নেওয়া যাবে। আজকে এই আমি এবারে দুর্গাপুর এবং বর্ধমানে যে জায়গাতে যেটা নিয়ে আলোচনা করার আর কি, সেটা হচ্ছে যে এই যে ধরো এই যে আমাদের যদি কথা বলি যে বর্ধমান দুর্গাপুরের নির্বাচন, আসানসোল লোকসভা নির্বাচন এবং বর্ধমান পূর্ব নির্বাচন, আমি আপাতত এই তিনটের কথা বলছি। পেছনে তো ধরুন বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, বিষ্ণুপুর রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে কোন জায়গায় যাচ্ছে দল? 400 পার, 35টা সিট, না আদৌ সঠিক কোনো একটা জায়গা দাঁড়িয়ে আছে? দেখুন, যখন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কোনো কথা বলে, তারা অনেক অ্যানালিসিস করে বলে। এবং যা পশ্চিমবঙ্গের বর্তমান যা পরিস্থিতি, যখন 19 সালে আমরা অমিত শাহজি যখন বলে গেছিল যে পশ্চিমবাংলায় আমরা 22টা আসন জিতব, লোকে আমাদের উড়িয়ে দিয়েছিল। এবং সাংবাদিক বন্ধুরাও তখন বিভিন্ন চ্যানেলের মহারথীরাও তখন বলেছিল 2-3টে সিট পেতে পারো বড় জোর। আমার সাথে তর্ক হতো তখন রীতিমতো। আমরা বলেছিলাম দেখুন যে 22টার জায়গায় 25টাও পেতে পারি, কারণ আমরা গ্রাউন্ড রিয়েল, আমরা মাটির সাথে কাজ করি, আমরা জানতাম, আমরা মানুষের পালস বুঝতে পারি। আর তাই দেখেছেন যে আমরা 18 এসে আটকে গেছি, কিন্তু 18 আটকানো আপনি যদি অ্যানালিসিস করেন দেখবেন যে আমাদের আরামবাগ সিটটা আমরা জিতে আছি, ওটা আমাদের ইচ্ছা করে হারানো হয়েছে। আপনি যদি চলে যান মালদার দক্ষিণ, সামান্য ভোটে হেরেছি, প্রায় 3000-এর কাছাকাছি ভোটে হেরেছি। আমাদের দমদম কৃষ্ণনগরটা হাতের পাশ দিয়ে বেরিয়ে গেছে। তাহলে যদি এইভাবে যদি মথুরাপুর আমরা দারুণ জায়গায় ছিলাম, তো এরকম সিটগুলো ছিলাম যে প্রায় আমরা 20-22টা তো টাচ করতাম, সেই জায়গায় 18টায় এসছি। তা এক ধাক্কায় 2 থেকে 18, এ তো একটা মানে ম্যাজিক ফিগার বলে, তাই এমনি হয়ে গেল এটা। কিন্তু 2 থেকে 18 এবং 2021-এ যদি আমরা দেখতে যাই, সেখানে কোথায় 200 পারের কথা হয়েছিল, সেখানে 77-এ আটকে গেলে, এবং 77-এ আটকে যাওয়ার পরও আরো যারা যেসব কিছু বিধায়ক ছিল যাদের ধরে রাখা গেল না। দেখুন,
পার্টি একটা লক্ষ্য নিয়ে এগোয়, তখন মনে হয়েছিল যে সাধারণ মানুষই ভেবেছিল যে এইখান থেকে তৃণমূলের উৎখাত হচ্ছে। 200 পার নারা লাগিয়েছিল। আবারও বলছি, আমি সব কিছু বিচার বিবেচনা করার পরেই এই স্লোগানটা ওনারা দিয়েছিলেন। আমরাও তখন বলেছিলাম যে হ্যাঁ 200-র কাছাকাছি আমরা যাব। কিন্তু কিছু কিছু সমস্যা হয়ে গেল হচ্ছে আপনাদের যে মানুষ হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের অনেক কিছু জিনিস ভালোভাবে নেয়নি, সেটা নিয়ে পরবর্তীকালে অ্যানালিসিস হয়েছে। তাই জন্য হয়তো মানুষ একটু পিছিয়ে এসেছিলেন, বলছেন এটা ঠিক করছে না। দেখুন, মানুষই তো সিদ্ধান্ত নেয়, তাই সেই অনুযায়ী একটা দলকে পাল্টাতে হয়। তাই আমরা মানুষের জনগণের রায়কে মেনে নিয়েছিলাম। বহু কম জায়গায় মার্জিন দেখবেন, খুব ছোট ছোট মার্জিন আমরা হেরে গেছিলাম। এবং এই যে নো ভোট টু বিজেপি, এই সিপিএমের এই যে পিছন দিক থেকে খেলা, যাতে বিজেপি ক্ষমতায় না আসতে পারে, এই গল্পটাও কিন্তু ছিল। আজকে সিপিএমের নেতা বন্ধুদের চিন্তা করতে হবে, তারা কাকে সরাতে চায়, তৃণমূলকে সরাতে চায় না বিজেপিকে সরাতে চায়, আজকে চিন্তা করতে হবে। আর তাই তারা পাজেলড হয়ে গেছে, এখন কি করবে তাই বুঝতে পারছে না। নাহলে কংগ্রেস সিপিএম এখানে জোট করে, কেরালাতে কুস্তি করছে, বাংলাদেশে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিম দোস্তি করছে, বাংলার মানুষ মেনে নেবে? সিপিএম এর কর্মীরাই মানছে না। কিন্তু 2021-এ তো দেখা গেছিল যে বেশিরভাগ ক্ষেত্রে বামের ভোট রামে চলে গেছিল। না, 2021-এ পুরোটা যায়নি যদি অ্যানালিসিস করে। দেখুন, ভোট কারুন নয়, বামের ভোট রামে টামে সব বাজে কথা। তার কংগ্রেসের ভোট বামে এসেছিল, তাহলে বামের ভোট তৃণমূলে গেছিল, এরমভাবে এটাকে অ্যানালিসিস। একটা সার্টেন অ্যামাউন্ট, একটা মানে একটা থাকে যে সমর্থক থাকে, যেটা এই ভোটটা মোটামুটি ক্যারি করে। আর বাকি ভোট দেখুন কারুন নয়, বাকি ভোট মানুষ উন্নয়ন দেখে, কোন দল তার এলাকার, সমাজ, দেশের কাজ করতে পারে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে, এইসব চিন্তা ভাবনা করার পরেই তারা ভোট দেয়। যদি কেউ ভেবে থাকে তাহলে তো বাম এখান থেকে জীবনে যেতই না। 35 বছর তারা বলতো আমরা 50 বছর আরও থাকবো, 1 মিনিটে দেখলে নিঃশেষ করে দিয়ে চলে গেল। আর তারপর এখন অবস্থা দেখুন, জিরো। কিন্তু এবারে যারা বাম মানে তারা যেভাবে চিন্তা করেছে এবং এভাবে যে প্রার্থীর যে পরিবর্তন এনেছে, এটা কি একটা লড়াইয়ের জায়গায় দিচ্ছে না তারা? প্রার্থী মানে এখানকার প্রার্থী না, বিভিন্ন জায়গাতে তারা যে প্রার্থী দিয়েছে, বামপন্থীরা যে ধরনের প্রার্থী এবারে তারা নামিয়েছে মাঠে। দেখুন, প্রার্থী দিক আর যাই দিক দিয়ে দলটারই কোনো অস্তিত্ব নেই, আর প্রার্থী কি করবে? মানুষের মনে তো দাগ কাটতে হবে। বামফ্রন্ট 2011 থেকে 2024 অবধি কি করেছে বলুন? পশ্চিমবঙ্গে কি করেছে? 11-র পর তৃণমূলের কাছে হারার পর তারা ধীরে ধীরে গর্তে ঢুকে গেছে তৃণমূল গুন্ডাদের ভয়ে। বিজেপি আস্তে 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 জায়গা করেছে, আন্দোলনের মাধ্যমে শয়ে শয়ে কর্মী খুন হয়েছে, মা বোনদের ইজ্জত লোটা গেছে, বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে। 21-এর নির্বাচনের পর দেখুন, 18-র পঞ্চায়েতের আগে দেখুন, এবারে পঞ্চায়েতে দেখুন, কি সমূহ ক্ষতি করে দিয়ে চলে গেছে বিজেপি। কর্মীদের ঘরে ঢোকাতে পেরেছে? তাই রাস্তায় থাকতে হবে। আজকে 2011 সালে বামের নেতারা তৃণমূলের ভয়ে ঘরে ঢুকে গেল, আর আজকে তৃণমূলই আবার টেনে টেনে বার করছে বামেদের। মানুষ জবাব দেবে, মানুষ উঠবে। আর এখানে সারা ভারতবর্ষের প্রেক্ষিতে ভোট হবে। ভোট এখন হবে প্রধানমন্ত্রী কী হবে? প্রধানমন্ত্রী কেউ নেই মোদিজির পাশে, তো ভোট কাকে দেবে? তৃণমূলের এখান থেকে কেউ গিয়ে প্রধানমন্ত্রী হতে পারবে না, সিপিএম কংগ্রেস তো জায়গাতেই যেতে পারবে না, কেউ যেতেই পারছে না ধারে কাছে, তাহলে মানুষ কেন তাদেরকে ভোট দেবে? ইন্ডি জোটের পিন্ডি চটকে দিয়েছে। না, এই যে জোটের জায়গা থেকে যে 400 পারের যে নারা চলছে আর কি, এবারে 400 পার, তো সেই 400 পার কি সঠিক হবে না 300-র মধ্যে আটকে যাবে? দেখুন, আমি আবারও বললাম যে অনেক কিছু ক্যালকুলেশন করে এই কথাগুলো বলা হয়, এটা অ্যানালিসিস করে। এবার টাইম টু টাইম যেহেতু অনেক ফেজে ভোট, সে অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু। এবার 400 হচ্ছে, আমরা যাবো এখানে, এখন তার লক্ষ্যমাত্রা টাচ করব। কারণ যে হারে নরেন্দ্র মোদী কাজ করেছে, যেভাবে সারা ভারতবর্ষের জন্য কাজ করেছে, সাধারণ মানুষ, শ্রমিকদের জন্য, গরিবদের জন্য, কৃষকদের জন্য, যুবক যুবতীদের জন্য, মা বোনদের জন্য যেভাবে কাজ করেছে, সেই কাজের নিরিখেইগুলো ঠিক করেছে। এবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে নির্বাচন হচ্ছে, সেখানে নিশ্চয়ই আমরা সেই 400 পার যখন বলেছে 400-র কাছাকাছি তো যাবই, যেটা সবাই আশা করছে। আর সেই লক্ষ্য নিয়েই বিজেপি এগোচ্ছে, বিজেপির কর্মীরা, বিজেপির নেতারা এগোচ্ছে। বাংলার ক্ষেত্রে কি হবে?
বাংলায় আমরা আবারও বলছি, আশাতীত ভালো ফল করব, আশাতীত ভালো ফল করব। গতবারও যেটা বলেছিল, দেখুন আমরা কেউ জ্যোতিষী না যে বলে দেবো যে 35-40টা আসন পাচ্ছি আমরা, কিন্তু যে নাড়া আমাদের দিয়ে গেছে, অর্থাৎ যে লক্ষ্য আমাদের স্থির করে দিয়ে গেছে, আমরা তো টার্গেটে পৌঁছানোর চেষ্টা করব। আর এখানে তৃণমূলের যে অত্যাচার, নিরাচার, দুরাচার, যে লুটপাট, সিন্ডিকেট, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তৃণমূলকে তাড়াতে চাইছে। আর তাই জন্যে দেখবেন তৃণমূল কংগ্রেস ভোট দিতে দেয় না। যদি মমতা ব্যানার্জি এত উন্নয়ন করে থাকে, তা মানুষের ভোটটা দিতে দিন না। আপনি তো এত উন্নয়ন করেছেন, এই অমুক 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 নাকি প্রকল্প করেছেন, দিন না ভোটটা দিতে। মানুষের রায় নিতে অসুবিধা কোথায় আছে? আপনি ভোট আসলেই বলবেন উন্নয়ন, আর তারপর ভোটের দিন উন্নয়ন বাহিনী রাস্তায় দাঁড়িয়ে আছে। রাস্তায় তো উন্নয়ন বাহিনী দাঁড়ায় না, উন্নয়ন বাহিনী বুথের ভেতর চলে যায় যে তৃণমূলের ভোটান টিপছে। এটা হবে কেন? আপনি মানুষকে ভোট দিতে দিন, মানুষের উপর আস্থা নেই না। যদি আখেরে দেখা যাচ্ছে যে মানে যদি সোর্সের ভেতরে ভূত থাকে, মানে যদি বিজেপি, যেমন আমি যদি দুর্গাপুর, আসানসোল এই বিধানসভার কথা বলি, বা যদি আমি আসানসোল লোকসভার কথা বলি, বা এই যে আসানসোল, দুর্গাপুর এবং বর্ধমান লোকসভা যেটা আছে, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় মানে যেটা আসছে আর কি, সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়ে আছে, যেটা মানে হয়তো প্রকাশ্যে সবার চোখে পড়ছে না, কিন্তু আছে। এবং যেটাতে এই যে দুজন প্রার্থী আছে, যেটা তাদের ক্ষেত্রে খুব ভয়ঙ্কর একটা ফলের দিকেও গেলেও যেতে পারে, কারণ অনেকেই প্রার্থী হওয়ার আশা নিয়ে এখানে বসেছিল, তারা প্রার্থী হতে পারেনি। কোথায়? আসানসোল বা যদি দুর্গাপুর, বর্ধমানের কথা বলি, মানে আমাদের প্রার্থী কথা, আমাদের একদম। আর এটা বলছে কারা? দেখবেন সিপিএম এর থেকে বলা হচ্ছে, সিপিএম এর থেকে বলা হচ্ছে। আমি প্রথমেই তো আপনাকে বললাম, এই বিষয়গুলো কোনো বিষয়ই নয়, এগুলো ইলেকশন ইস্যুই নয়। মানুষ এই দেখে ভোট দেয় না। মানুষ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর ছবি, তার কাজ, আর তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার, যে লুটপাট, যে সিন্ডিকেট রাজ, যে রাজ্যটার যা করুণ পরিস্থিতি করেছে। এখানে তো উন্নয়ন হচ্ছে না একমাত্র মমতা ব্যানার্জি রয়েছে বলে। আমি আপনাকে দুর্গাপুরের উদাহরণ দিয়ে দিচ্ছি। এখানে দুর্গাপুরে আপনাদের মায়াবাজারে একটা লেভেল ক্রসিং আছে, পানাগড়ে একটা লেভেল ক্রসিং আছে। বিজেপি তো ক্ষমতায় নেই, তার আগে তো সিপিএম কংগ্রেস ছিল। আজকে এই যে মানুষের দুর্ভোগ, এটা কি বিজেপির আমলে? এ তো কত বছর ধরে হয়ে আসছে, কেন করেনি এরা? তারপরে যখন আমরা আবার করতে যাব, তখন দিদিমণি না উন্নয়ন হবে না, করতে দেওয়া যাবে না, কারণ আপনার তো রাজ্য সরকারের সহযোগিতা লাগে, করতে দেবে না। বাধ্য হয়ে রেল নিজে বলেছে নিজের খরচায় এই মায়াবাজার আর পানাগড়ে ফ্লাইওভার করে দেবে। এটা আলু আলিজি স্যাংশন করে নিয়ে এসছে, ইলেকশনের পরেই কাজ শুরু হবে, কেস তৈরি হচ্ছে। তো উন্নয়ন তো আমরা করতেই জানি। হ্যাঁ, কিন্তু রেল যদি এই দুটো যদি কাজ হয়ে যায়, তাহলে তো দুর্গাপুরের মানুষের বা এই অঞ্চলের মানুষের হয়ে যায় না, হবে, এটা গ্যারান্টি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি মানে যদি আমরা ভারী শিল্পের কথা বলি, কেন্দ্রীয় সরকারের হাতে যেসব শিল্প এবং কেন্দ্রীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত দুটো, এই যে সার কারখানা, যে দুটো, একটা হলদিয়া, একটা দুর্গাপুর বন্ধ হয়ে আছে, এই যে এই নিয়ে তৃতীয়বারের জন্য এই দুটোকে খোলার কোনো কথা না। বাকি দেশ, রাজ্যের মানে আরো অন্যান্য জায়গায় যেসব সার কারখানাগুলো আছে, সেগুলো সব খুলে গেছে। দেখুন, নিশ্চয়ই এখানে আমি আবারও বললাম, শুধু কেন্দ্রের সব করলেই সব হবে এরকম নয়, অনেক সমস্যা থাকে। আপনি যদি দেখেন এয়ারপোর্ট, শিলিগুড়ি এয়ারপোর্ট, আপনি জানেন কত বছর ধরে পেন্ডিং ছিল? কারণ রাজ্য জমি দিচ্ছে না, নিতে দিচ্ছে না। আজকে যখন রাজি হলো রাজ্য, দেখুন কাজ শুরু হয়ে গেছে। আপনি ন্যাশনাল হাইওয়ে, আপনি দেখুন আপনার দুর্গাপুর থেকে, কলকাতা থেকে দেখুন কবে হয়ে গেছে, কারণ আপনি জমিটা পেয়ে গেছেন। আপনি দেখুন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়া, বনগাঁ, মধ্যমগ্রাম, এখানে জমি দিচ্ছে না, জমি যাতে আটকে গেছে, উন্নয়ন নেই, ডেভেলপমেন্ট নেই, উন্নয়ন আছে। একদম, এক কথায় উন্নয়ন, যেটার জন্য এত কিছু সাধারণ মানুষের চাওয়া পাওয়া, যেটার উপর নির্ভর করছে। উন্নয়ন হলে একটা জাতির উন্নয়ন হয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আজকের রাত পোয়ালেই কালকের নির্বাচন, এবং সেই নির্বাচনের একদম শান্তভাবে, শান্তির সাথে নিজের জায়গা থেকে নিজের ভোটটা দিন, এবং নিজে ভালো থাকুন, কোনো প্ররোচনায় পা না দিয়ে সুস্থভাবে ভোটটা দিন এবং বাড়ি আসুন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করব। আবার দেখা হবে আগামীকাল। নমস্কার।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।